নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভেনেজুয়েলাকে আক্রমণ করার পর ডোনাল্ড ট্রাম্প সরাসরি এবার ভারতকে হুমকি দিচ্ছেন। এহেন পরিস্থিতিতে যেহেতু ভারত ইউএসের সঙ্গে সামনাসামনি টক্করে চলে এসছে, কোন দিকে গোটা ঘটনা যেতে চলেছে সেটার জন্য আমাদের প্রত্যেক ভারতবাসীকে সজাগ, সতর্ক এবং ওয়েল ইনফর্মড থাকা একদম আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। দেখুন, যে জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে এই মুহূর্তে, ভেনেজুয়েলাতে ইউএসএ অ্যাটাক করেছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং তাদের রাষ্ট্রপতির যিনি স্ত্রী, দুজনকেই জীবন্ত গ্রেফতার করে নিয়ে গেছে আমেরিকাতে। আমেরিকার আদালতে তাদের বিচার ইত্যাদি চলবে। এবার ভেনেজুয়েলার যুদ্ধ কতদিন চলতে পারে আগে এটা আমাদের বুঝে নিতে হবে। দেখুন, ভেনেজুয়েলাতে যদি, আমি বোধহয় গতকালের ভিডিওতেও বলছিলাম, আর্মি বলে যা হবার হয়ে গেছে, নতুন ইলেকশন করাও, আমেরিকার পছন্দ মতো লোককে রাষ্ট্রপতি করো, তো আমেরিকা ইনস্ট্যান্টলি থেমে যাবে। কিন্তু ভেনেজুয়েলার যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি এবং ওদের যিনি ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী, তিনি দুজনেই প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে ভেনেজুয়েলা আত্মসমর্পণ করছে না, ভেনেজুয়েলা লড়াই করবে, মানে মিলিটারি কিন্তু লড়াই করবে। এবার আমেরিকা আলট্রা অ্যাগ্রেসিভ মোডে এখন চলে গেছে। পৃথিবী এই আলট্রা অ্যাগ্রেসিভ ইউএসএকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সময় পরমাণু বোম ফেলে দিয়েছিল জাপানের ওপর, তারপর থেকে আর দেখেনি। এত নেকেড চেহারা আমেরিকার, যেখানে আমেরিকা একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসছে। এবার আমেরিকা কি চায়? আমেরিকা পরিষ্কার করে ভেনেজুয়েলার তেল চায়। বহুদিন ধরে আপনারা জানেন, আলোচনা করেছি আমরা, পৃথিবীতে যত ক্রুড অয়েল রয়েছে তার 17%, 17% আছে ভেনেজুয়েলাতে। এবার এই তেলটা আমেরিকা কি করে পাবে? আমেরিকার এয়ারফোর্স গিয়ে ভেনেজুয়েলার কয়েকটা জায়গায় বম্বিং করে দিয়ে চলে এলো, বাট তেলটা পাবে কি করে? তেলটা পাওয়ার জন্য ভেনেজুয়েলাতে গ্রাউন্ডে আমেরিকার আর্মিকে ঢুকতে হবে। কোনো দেশের ওপর এয়ারফোর্স দিয়ে ওপর থেকে বম্বিং করে দেওয়া খুব ইজি, গ্রাউন্ডে ঢুকলে শুরু হয় আসল খেলা। আফগানিস্তানে 20 বছর আমেরিকা ছিল, জিততে পারেনি, চলে যেতে বাধ্য হয়েছে 2021 সালে। 2001 থেকে 2021 20 বছর ছিল। কারণ আপনি যখন গ্রাউন্ডে নামছেন কোনো দেশে, এইবার সেই দেশের পুরো সমাজ এবং মিলিটারি যদি আপনার ফরে না থাকে, এই জন্য আমেরিকা প্রথমেই পেশি শক্তি দেখাতো না এতদিন, যখন আমেরিকা বুদ্ধিমান আমেরিকা ছিল। ডিপ স্টেটের মাধ্যমে কোনো দেশের আগে মানুষদের চিন্তাভাবনা পরিবর্তন করে দিত, নিজের পছন্দের লোককে ওই দেশে জিতিয়ে বসিয়ে দিত ক্ষমতায়, তারপর তাকে দিয়ে নিজেদের পক্ষে ডিল সাইন করিয়ে নিত। তাহলে কি হলো? ওই দেশের মানুষ বুঝতে পারলো না যে এটা আমেরিকা করাচ্ছে। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা রিস্ক নিচ্ছে যে এসপার ওসপার, অত ওয়েট করতে পারছি না, ডিপ স্টেট 15 বছর 20 বছর ধরে কাজ করবে, আস্তে আস্তে ইনস্ট্যান্ট কাজ চাই। তো ইনস্ট্যান্ট কাজে দুরকম জিনিস আছে। যদি আমেরিকার ফরে চলে যায়, সঙ্গে সঙ্গে আমেরিকা সোনার খনি পেয়ে যাবে হাতে, তেলের খনি মানে সোনারই খনি। বাট যদি আমেরিকার এগেনস্টে যায়, আমেরিকা ফেসে যাবে। আমেরিকা এবার রিস্ক নিচ্ছে। এতদিন সেফ খেলতো, ধীরে ধীরে খেলতো, বাট জিতেই যেত, কিন্তু এবারে একটা রিস্ক নিচ্ছে। কীরকম রিস্ক? বম্বিং করে দিল এয়ারফোর্স, চলুন। এবার আমেরিকার আর্মি গ্রাউন্ডে ঢুকছে, ভেনেজুয়েলা কন্ট্রোল নেবে, তেলের খনি কন্ট্রোল নেবে। ভেনেজুয়েলার লোক জানে যে এরা আমাদের দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে, এরা তো ভালো লোক না। এতদিন আমেরিকা কি বলতো? ডেমোক্রেসি, আমরা তো ডেমোক্রেসির পক্ষে, লোকে ব্রেন ওয়াশড হতো। এবার আর ব্রেন ওয়াশ করা যাচ্ছে না, কারণ আমেরিকা এবার সোজাসুজি কোনো পর্দা না রেখে গেম খেলছে। সেই সময় ধরুন ভেনেজুয়েলার আর্মি আমেরিকার আর্মির ওপর অ্যাটাক করছে, ভেনেজুয়েলার 200 জন মরছে, আমেরিকার 20 জন তো মরবে। ধরুন ভেনেজুয়েলার সাধারণ মানুষ ওই তেলের খনিতে যখন কাজ করছে, কাজ করতে করতে একজন নিজেই তেলের খনিতে আগুন লাগিয়ে দিল। ধরুন আমেরিকার সায়েন্টিস্টরা, টেকনোলজিস্টরা যখন এসছে,
তেলের খনি থেকে তেল নিষ্কাশন হচ্ছে, ওখানকার সাধারণ মানুষ গুপ্ত সমিতি তৈরি করলো, মারলো একটা বোম, উড়ে গেল 5টা সায়েন্টিস্ট। অর্থাৎ গ্রাউন্ডে কন্ট্রোল করা কিন্তু টু রিস্কি, কারণ ওখানে প্রত্যেকটা সাধারণ মানুষ, রাস্তাঘাট, বাড়ি ঘর সবকিছু ভেনেজুয়েলার লোকদের কন্ট্রোলে। আফগানিস্তানকে কন্ট্রোলে আনতে পারেনি কেন? যাচ্ছে একটা সাধারণ লোক, হেঁটে হেঁটে যাচ্ছে, আমেরিকার আর্মি আফগানিস্তানে পাহারা দিচ্ছে, আফগানিস্তানকে দখল করে রেখেছে। আমেরিকার আর্মির 5 জন লোক গাড়ি করে যাচ্ছে, ওই লোকটা গাড়ির কাছে গেল, নিজে বোমবাস্ট করে উড়ে গেল, নে আমিও উড়বো, তোদের 5 জনকে নিয়ে উড়বো। তো গ্রাউন্ডে আপনি যখন চলে এসছেন, আপনি অনেক রিস্কে, ওপর থেকে বম্বিং করে দেওয়া তো ইজি কাজ। এবার এই গোটা দেশের সমাজ আর মিলিটারি যদি আপনার ফরে না থাকে, ওদেরকে মেরে ধরে কাজ করাতে পারবেন না আপনি। তো এটা দেখার যে ভেনেজুয়েলা হার স্বীকার করে নিয়ে সঙ্গে সঙ্গে প্রো আমেরিকা হয়ে গেলে এখানেই মিটে গেল। আমেরিকার তেলের কোম্পানিগুলো যাবে, ভেনেজুয়েলার থেকে তেল বের করবে, বিক্রি করবে, ভেনেজুয়েলাকে কিছু পার্সেন্টেজ তো অবশ্যই দেবে, বাট আসল লাভ আমেরিকার হবে। মজা করে চারদিকে সোশ্যাল মিডিয়ায় একটা মিম ঘুরছে যে ইফ ইউ হ্যাভ অয়েল অ্যান্ড ইফ ইউ ডু নট হ্যাভ নিউক্লিয়ার উইপন, দ্য অয়েল বিলংস টু আমেরিকা। বাট ভেনেজুয়েলা যদি প্রতিরোধ দেখায়, তাহলে আমেরিকা বাজে ফাঁসবে এখানে। দেখা যাক। এবার এই আলট্রা অ্যাগ্রেসিভ ইউএসএ যখন রয়েছে, সেই সময় ইউএসএ কে টক্কর কে দিতে পারে? চায়না এবং রাশিয়া। সামরিক শক্তি নাম্বার 1 ইউএস এর পরে, ইকোনমিক শক্তি নাম্বার 1 ইউএস এর পরে। বাট চায়না এবং রাশিয়া কিছু করছে না। আপনি দেখুন, চুপচাপ বসে আছে রাশিয়া এবং চীন। কেন? তার কারণ রাশিয়া ইউক্রেনে বাজেভাবে ফেঁসে গেছে। রাশিয়ার নিজের সেনা, সমরাস্ত্র সবকিছু ইউক্রেনের জায়গায় বিজি। মনে তো করা হচ্ছে যে রাশিয়াকে ইচ্ছে করে ইউক্রেন দিয়ে ফাঁসানো হয়েছে, যে বেটা ইউক্রেন মরুক, আমাদের কি, রাশিয়া আর ওরা মারামারি করুক, দুজন ওখানে বিজি থাকবে। রাশিয়া গোটা পৃথিবী তখন দেখতে পারবে না, কারণ নিজের ঘরের ওপর অ্যাটাক হচ্ছে, নিজের ঘর নিয়ে বিজি। সেই সময় আমেরিকা গোটা পৃথিবীতে সবকিছু চেঞ্জ করে দেবে। হচ্ছে কিন্তু তাই, তাই না? এবং রাশিয়ার ইকোনমি ইউএসএ অনেক ডাউন করে দিতে পেরেছে। রাশিয়া সারভাইভ করে যাচ্ছে, বাট ইউএসএও তো চাপ ক্রিয়েট করেই যাচ্ছে। তো রাশিয়ার সেই রাশিয়া নেই। উল্টো দিকে চীন দেখুন, চীনও কিন্তু সরাসরি আমেরিকার সঙ্গে এই মুহূর্তে যুদ্ধে যাবে না, কারণ চীনের একটা ক্লিয়ার প্ল্যান আছে। চীন বোকামো করে না, চীন রক্ত গরম করে কাজ করে না, যে ভাই চুপচাপ আরো 10 থেকে 12 বছর কোনো দিকে তাকিও না, যা করছে আমেরিকা করে যাক, আগে ইকোনমিক্যালি আমেরিকাকে টপকাও, নাম্বার 1 হও। ইকোনমিক্যালি যখন আমেরিকাকে টপকে দিয়েছো, তারপর 5 থেকে 7 বছর লাগবে সামরিক পাওয়ার নিয়ে আসতে। টাকা এসে গেলে অস্ত্র বানাতে টাইম লাগে না, টাকা এসে গেলে পৃথিবীর টপ টপ সায়েন্টিস্টদের কিনে আনতে টাইম লাগে না। ইকোনমি যখন চলে এসছে, সামরিক ক্ষমতা যখন চলে এসছে, আমেরিকাকে এমনি তখন টক্কর দিয়ে দিতে পারবে। তার আগে চীন বোকামো করে, ভুল করেও আমেরিকার সঙ্গে যুদ্ধে গিয়ে নিজে এত বছর ধরে যে জায়গায় এসছে ওখান থেকে ডাউন খেতে চায় না, কারণ চীন জানে একটা যুদ্ধে জড়ানো মানে চীনের ইকোনমি এখন শেষ হয়ে যাবে। আমেরিকাকে আটকানোর মতো কেউ নেই এখন পৃথিবীতে। এই মুহূর্তে প্ল্যান বি হয়তো কিছু দেশ সাজাচ্ছে। প্ল্যান বি বিভিন্ন রকম হতে পারে। সরাসরি ট্রাম্পকে, আমেরিকাকে কে টক্কর দেবে? প্ল্যান বি হতে পারে আমেরিকার মধ্যে ট্রাম্প বিরোধী দলগুলোকে রাশিয়া, চীনের তরফ থেকে ফান্ডিং করে যদি দাঁড় করানো যায়, আমেরিকার মধ্যে যদি কোনো ইস্যু নিয়ে প্রোটেস্ট করানো যায়, আমেরিকাকে যদি কোনো না কোনো জায়গায় বিজি রেখে ওদের একটু রিসোর্স ওয়েস্ট করানো যায়, এই প্ল্যান বি যেটুকু যা সম্ভব, প্ল্যান এ দিয়ে কোনোভাবে সম্ভব নয় আমেরিকাকে আটকানো। সামনাসামনি আমেরিকাকে কেউ ফেস করতে চাইছে না এখন। বিশেষ করে এই আলট্রা অ্যাগ্রেসিভ ইউএসএ যে কোনো রকম ন্যায় নীতি কিচ্ছু মানে না, কিচ্ছু তোয়াক্কা করে না, জোর যার মুলুক তার। আমেরিকা যেন মধ্যযুগে নিয়ে চলে যাচ্ছে পৃথিবীকে।
বিহারে আমরা ভোটের আগে কদিন বললাম না জঙ্গলরাজ, জঙ্গলরাজ মানে কি? কোনো আইন কানুন নেই। কেউ এলো গুন্ডা, এসে বললো এই বাইকটা আমার, তো ওরই কি লাইসেন্স আছে, কি রেজিস্ট্রেশন আছে, কে কিনেছে দেখার দরকার নেই। ওর হাতে বন্দুক আছে মানে ও মাথায় বন্দুক ঠেকাবে, বাইক তুলে নিয়ে চলে যাবে, পুলিশ কিচ্ছু করবে না, ল অ্যান্ড অর্ডার নেই। আপনি আন্তর্জাতিক অবস্থা দেখুন, সেম। ইউএন, আন্তর্জাতিক সংস্থা, পৃথিবীর পুলিশ কিচ্ছু করছে না। ট্রাম্প আসছে, মাথায় বন্দুক ঠেকাচ্ছে, তুলে নিয়ে চলে যাচ্ছে। একদম রকের গুন্ডামি চলছে আন্তর্জাতিক স্তরে। এবং এই জায়গাটা ইন্ডিয়া খুব ভালো করে বোঝে যে ভাই এই গুন্ডামির মধ্যে তো পড়ে কোনো লাভ নেই। ইন্ডিয়ার জায়গা আমি আসছি, কারণ ভারতকে সরাসরি ট্রাম্প হুমকিও দিচ্ছে। তো রাশিয়া চায়নার এই অবস্থা। তবে একটা জিনিস কি জানেন তো, সময় বদলাতে না সময় লাগে না। এবং মানুষ যখন এরকম আলট্রা অ্যাগ্রেসিভ হয়ে বিশাল স্পিড নিয়ে এগোতে থাকে, একের পর এক রিস্ক নিতে থাকে, মিসক্যালকুলেশন তখনই হয়। আপনাকে ওয়েট করে বসে থাকতে হবে আপনার শত্রু যখন আপনার থেকে বহু গুণে শক্তিশালী এবং সে একের পর এক রিস্ক নিচ্ছে, একটা মিসক্যালকুলেশন হবে এবং ঠিক সেই সময় অ্যাটাকটা করতে হবে, তার আগে নয়। তো সারা পৃথিবীর আমেরিকা বিরোধী শক্তি বসে আছে ডোনাল্ড ট্রাম্পের একটা মিসক্যালকুলেশনের জন্য। ভেনেজুয়েলা কি সেই মিসক্যালকুলেশন? দেখা যাক, সম্ভাবনা খুব কম। বাট ওই আর কি, সময় বদলাতে সময় লাগে না এবং মানুষ যখন এরকম পিক লেভেলে চলে যায় তখনই তার পতন হয়। একদিন মনে হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না, গেছে। ও সব সময় সবার মনে হয় যে যখন পিকে থাকে যে এই সাম্রাজ্য কোনোদিন টলবে না, টলে এবং খুব বাজেভাবে ধ্বংস হয়। এবার ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক সম্মেলন দেখলেন, এখান থেকে কয়েকটা ব্যাপার বোঝার আছে। ডোনাল্ড ট্রাম্প কিউবার নাম নিলেন, সাংবাদিক সম্মেলনটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন। উনি বললেন যে কিউবা তো বেঁচেছিল ভেনেজুয়েলার ওপর ভিত্তি করে, তো কিউবার ফল টাইমের অপেক্ষা, ফল অফ কিউবা এই শব্দটা উনি ইউজ করলেন। ভেনেজুয়েলার পর ডোনাল্ড ট্রাম্প চাইছে পুরো ল্যাটিন আমেরিকা যেন আমেরিকার কথায় হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলায়। মেক্সিকো, কলম্বিয়া, কিউবা, একের পর এক প্রত্যেককে আমেরিকা এবার হিট লিস্টে নিচ্ছে যে প্রত্যেককে শায়েস্তা করব, সোজা করব। তো ভেনেজুয়েলার পর কিউবা, কলম্বিয়া, মেক্সিকো সবাই চিন্তায় পড়ে গেছে। যেহেতু আর ন্যায় নীতি মানে না, মিলিটারি পাঠাবে, তুলে নিয়ে চলে যাবে, যেখানে ইচ্ছা বম্বিং করে দেবে। ভারতের জন্য যেটা চিন্তার কথা, যখন দেখবেন ওই সাংবাদিক সম্মেলন হচ্ছে, হঠাৎ করে উনি নিজে থেকে, কেউ ইন্ডিয়ার কথা জিজ্ঞেস করেনি, নিজে থেকে লিন্ডসে গ্রাহামকে বলছেন ইন্ডিয়ার ব্যাপারে বলো, ইন্ডিয়ার ব্যাপারে। এবং উনি বলছেন যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার জানতেন আমাকে খুশি করা জরুরি, বাট উনি আমাকে খুশি করেননি। তো এরা মনে করছে সেই মধ্যযুগের জমিদার, রাজা, নবাব, আমাকে খুশি করা জরুরি, আমাকে খুশি করেনি। এইটা আমেরিকার প্রেসিডেন্টের ভাষা, ঔদ্ধত্য এই মুহূর্তে 1945-এর পর এই আমেরিকাকে কেউ দেখেনি। এবং একবিংশ শতাব্দীতে এরকমভাবে আন্তর্জাতিক রাজনীতি চলতে পারে এতটা ছোট লোকের মতো খুল্লাম খুল্লা, এটাও কেউ ভাবেনি। যে এতটা স্ট্রেট কাট চলতে পারে যে ভাই আমাকে হ্যাপি করো, না হলে উড়িয়ে দেবো। তো এরপর ইন্ডিয়ার কি হতে পারে দেখুন, নতুন ট্যারিফ আসবে, যেটা যাচ্ছিল ঠিক দিকে, এফটিএ হবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। যেহেতু ভারত নিজের জায়গায় স্ট্রিক্ট যে আমরা আমাদের এগ্রিকালচার মার্কেট খুলবো না, ডেয়ারি মার্কেট খুলবো না, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবো না, এই তো তিনটে মেন ব্যাপার। ইন্ডিয়ার ওপর আরও 25% ধরুন ট্যারিফ আসছে, 75% হচ্ছে। এ অবধারিত, কারণ এই আলট্রা অ্যাগ্রেসিভ ইউএসএকে থামানোর কোনো জায়গা নেই। এবার ইন্ডিয়া কি করতে পারে? ইন্ডিয়ার কাছে দুটোই অপশন। নাম্বার ওয়ান, প্র্যাকটিক্যালি ভাববেন, আবেগ দিয়ে ভাববেন না, আবেগ দিয়ে জিও পলিটিক্স হয় না, ঠিক আছে? নাম্বার ওয়ান, ইন্ডিয়া স্ট্রং আরআইসি তৈরি করলো। আপনি এইভাবে ভাবুন, আপনার পাড়ায়
একজন পঞ্চায়েত প্রধান আছে, আমেরিকা পঞ্চায়েত প্রধান, পাড়ার সুপার পাওয়ার, সে আপনার ওপর ক্ষেপে বোম, এবং সে কোনো ন্যায় নীতি মানে না, সে নিজের ইচ্ছে মতো পুরো গ্রামে যা ইচ্ছা তাই করে যায়, এসে আপনাকে বাড়ি থেকে তুলে নিয়েও চলে যেতে পারে। আপনি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, যে উচ্চবিত্ত হওয়ার দিকে আছেন, পঞ্চায়েত প্রধানের সাতমহলা বাড়ি, গাড়ি, জমি, বিজনেস, পলিটিক্যাল পাওয়ার সব আছে। আমেরিকার দেখুন ইকোনমি পাওয়ার, মানে বাড়ি, গাড়ি, বিজনেস, সফট পাওয়ার, ওর কথায় সারা পৃথিবী চলে, পলিটিক্যাল পাওয়ার, ইউএন থেকে শুরু করে সব কিছু, তাই না, মিলিটারি পাওয়ার। তো সেই সময় আপনি প্র্যাকটিক্যালি ভাবুন, আপনি কি করবেন? হ্যাঁ, পঞ্চায়েত প্রধান বলেই দিয়েছে, একে তো আমি দেখে নেব। আপনার যদি বয়স কম হয়, রকচটা ছেলে, রক্ত গরম, আমিও মারতে চলে যাবো পঞ্চায়েত প্রধানকে, যা হবে দেখা যাবে। এবার আপনার বউ, বাচ্চা, মা, বাবা সব কিছু আছে, সবার প্রাণ আপনাকে বাঁচাতে হবে, রাইট? তো ইন্ডিয়ার কোনো মিনিস্টার মনে করলো যাবো ট্রাম্পের সঙ্গে মারামারি করতে, 150 কোটি মানুষকে বাঁচাতে হবে। আপনি রেসপন্সিবল ফ্যামিলি পারসন, এইভাবে আপনাকে ভাবতে হবে। জীবন সিনেমা নয় যে চললাম মারতে। তো আপনি কি করবেন? ইন্ডিয়া যেটা করতে পারে, নাম্বার 1, রাশিয়া, ইন্ডিয়া, চায়নার একটা মারাত্মক স্ট্রং লবি বানাতে পারে। আপনি আপনার পাড়ায় আরও দুজনকে খুঁজে পেয়েছেন, রাশিয়া এবং চীন। দুজনে মোটামুটি আপনার মতোই উচ্চ মধ্যবিত্ত, পুরোপুরি উচ্চবিত্ত হয়নি। দুজনেরই কিছু লোকবল আছে, কিছু অস্ত্রশস্ত্র আছে, কিছু জমি জায়গা, গাড়ি বাড়ি আছে। আপনারা তিনজনে এতটাই একদম মা কালীর কাছে প্রতিজ্ঞা করলেন পুজো দিয়ে, ভাই তোর বাড়িতে যদি একটা ঢিলও ছোড়ে পঞ্চায়েত প্রধানের লোকরা, বাকি দুজন একসঙ্গে এসে 3টে ফ্যামিলি একসঙ্গে লড়াই করব। এটা একটা হতে পারে। একা তো পারবেনই না, তো ইন্ডিয়াও একা পারবে না আমেরিকার সঙ্গে। এইবার তাহলে আপনার যে দুজনের সঙ্গে আপনি ডিলটা করছেন পঞ্চায়েত প্রধানের সঙ্গে লড়ার জন্য, তারা অতটা ভরসাযোগ্য হতে হবে যে সত্যি যেদিন পঞ্চায়েত প্রধানের লোকরা আপনার বাড়িতে চড়াও হবে, ওরা আসবে আপনাকে বাঁচাতে, বা আপনি যাবেন। আর যদি হম্বিতম্বি করে পঞ্চায়েত প্রধান চড়াও তো হয়ে গেল, ওরা দুজনে এলো না, আপনি তো একা মার খাবেন। তো কতটা ভরসাযোগ্য ডিল হতে হবে যে কথা ইজ কথা, কথার খেলাপ হবে না। ইন্ডিয়া এটা করতে পারে যে ভাই এনাফ ইজ এনাফ, টাইম টু অ্যাকশন, যা হবে দেখা যাবে। আমেরিকার বিরুদ্ধে দাঁড়ালাম চীন এবং রাশিয়ার সঙ্গে, হয় আমরা পুরো মরবো, নইলে পুরো জিতবো। পৃথিবী হয় আমাদের আন্ডারে আসবে, নইলে আমেরিকার আন্ডারে যাবে। ইন্ডিয়া কি এটা করবে? সম্ভাবনা খুব কম। কোন চীনের সঙ্গে ইন্ডিয়া আরআইসি গঠন করবে? যে চীনের সঙ্গে আমাদের 1962-তে যুদ্ধ হয়েছে, 2020-তে ডোকলাম হয়েছে, এখনো অবধি চীন মাঝে মধ্যে বলে অরুণাচল প্রদেশ আমাদের, এবং প্রচণ্ড ধূর্ত, সেই চীনের সঙ্গে আপনি ভরসা করতে পারবেন? কোন রাশিয়ার সঙ্গে আপনি এই চুক্তি করবেন, যে রাশিয়া নিজে ইউক্রেনের ঝামেলা নিয়ে ব্যস্ত, যে রাশিয়ার ওপর সারা পৃথিবীর স্যাংশন রয়েছে? তো এটা খুব রিস্কি হয়ে যাবে। এবং দেখুন, রাশিয়া আর চীন মিলেই কিন্তু ভেনেজুয়েলাকে তৈরি করেছিল। এটা ক্লিয়ার তো আপনাদের কাছে, যে ভেনেজুয়েলার যে মাদুরো, ও একা একা তৈরি হয়ে যায়নি, রাশিয়া আর চীন মিলে তৈরি করেছে। কেন? কারণ আমেরিকা কি করেছিল, সাউথ এশিয়াতে চীনের পাশে কিছু দেশকে তৈরি করেছিল চীনকে সমস্যায় রাখার জন্য। জাপান, তাইওয়ান, যারা চীনের আর্মিকে ব্যস্ত রাখবে, চীনের রিসোর্স ড্রেন করবে। তাইওয়ানের ওপর নজর রাখার জন্য চীন যদি 4টে যুদ্ধ বিমান, 5টা যুদ্ধ জাহাজ ওখানে রেখে দেয়, তার খাওয়া, মাইনে, টেকনোলজি সব তো ওখানে চীনকে ইনভেস্ট করতে হচ্ছে। তো চীনের রিসোর্স ড্রেন হচ্ছে। ইউক্রেনকে দিয়ে দেখুন, রাশিয়ার রিসোর্স ড্রেন করানো হচ্ছে, যে আচ্ছা রাশিয়ার 1000টা ট্যাঙ্ক আছে না, ইউক্রেনকে ঝামেলা লাগিয়ে দাও, মারামারি করতে করতে 500টা ট্যাঙ্ক ধ্বংস হোক, রাশিয়ার পাওয়ার কমুক। তো এই সেম কায়দায় রাশিয়া এবং চীন চেয়েছিল যে আমেরিকার ঠিক পাশে কে আছে? ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকায় ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাকে তৈরি করো যে আমেরিকার রিসোর্স ড্রেন করবে।
কি করে ভেনেজুয়েলাকে তৈরি করা যাবে, আমেরিকার রিসোর্স ড্রেন কি করে হবে। এমন কোনো একটা আদর্শের লোককে ওখানে বসাও যাকে আমেরিকার যেই সরকারই আসুক না কেন সে দেখবে এ তো আমার আদর্শগত শত্রু, এক্ষুনি এর প্রতি নজর দিতে হবে। আমেরিকা ক্যাপিটালিস্ট, ভেনেজুয়েলায় তৈরি করা হলো কমিউনিস্ট সরকার, সোশ্যালিস্ট। যে মাদুরো প্রথম থেকে এসে বলল আমেরিকার হেলথ কেয়ার স্কিমের আমি বিরোধিতা করি, আমরা কমিউনিজম এবং সোশ্যালিজমে চলবো, মানে আমেরিকার পুরো আদর্শগত বিরোধিতা। চীন এবং রাশিয়া কমিউনিস্ট সোশ্যালিস্ট কান্ট্রি ওখানে বসিয়ে দিল মাদুরোকে। তো আমেরিকা এই যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল, এটা রাতারাতি হয়নি। তার মানে 2018 থেকে আমেরিকাকে প্রচুর ইন্টেলিজেন্সে ব্যয় করতে হয়েছে মাদুরোর পিছনে, ভেনেজুয়েলার পিছনে। স্যাটেলাইট লাগিয়ে রাখো, ইন্টেলিজেন্স লাগিয়ে রাখো, টাকা ইনভেস্ট করো, সমস্ত নজর ওর ওপর রাখো। আমেরিকার হেডেক ছিল, এবং এই হেডেকটা সাকসেসফুলি 7 বছর ছিল, যাতে আমেরিকারও রিসোর্স ড্রেন করা যায়। রিসোর্স ড্রেন হয়েছে, কিন্তু আমেরিকা এমন আলট্রা অ্যাগ্রেসিভ, বলছে রিসোর্স যখন ড্রেন হয়েছে আমি তেল নিয়ে ওই টাকা পুষিয়ে উল্টে লাভ করব এখান থেকে। তো রাশিয়া চীনের প্ল্যান সাকসেসফুল হচ্ছে না। হ্যাঁ, সারা পৃথিবীর কাছে আমেরিকার চেহারা একদম পর্দা সরে গেছে, এটা রাশিয়া আর চীনের জন্য হয়েছে। ভেনেজুয়েলার মাদুরোকে যখন তুলে নিয়ে যাচ্ছে, রাশিয়া আর চীন আটকাতে যাচ্ছে না। সিরিয়ায় রাশিয়া সমর্থিত সরকার ফেলে দিল আমেরিকা, রাশিয়া কিচ্ছু করতে পারলো না। ইরানে রাশিয়ার পার্টনার দেশ ইরান বম্বিং করে চলে গেল ইসরায়েল আমেরিকা, রাশিয়া কিচ্ছু করতে পারলো না। এহেন সময় আরআইসিতে যাওয়া বোকামো। 3 জন টিম করেও আপনি পঞ্চায়েত প্রধানের এগেনস্টে লড়তে পারবেন না। এবং ইন্ডিয়ার ওপর ডোনাল্ড ট্রাম্প কতটা রেগে আছে আরও বুঝতে পারবেন। ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট লিস্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেছে, দেখে নেবেন সার্চ করে। 120টা দেশের নাম আছে, ভুটানের নাম আছে সব থেকে ওপরে, বাংলাদেশের নাম আছে, মানে ভারতবর্ষের আশেপাশের দেশগুলোর নাম আছে, ভারতের নামই নেই। ভারতের নাম নেই। ইট ইজ আ সিগন্যাল, ইট ইজ আ মেসেজ। এহেন অবস্থায় আমেরিকার বিরোধিতা করা মানে আমেরিকা একের পর এক ট্যারিফ লাগাবে, যাতে করে ভারতের অর্থনীতি বরবাদ হয়ে যায়। ভারত এখনো যুঝে যাচ্ছে, অন্য কোনো দেশ হলে পারতই না। এরপর দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। এতেও কাজ না হলে আমেরিকা সেকেন্ডারি স্যাংশন লাগাবে। পঞ্চায়েত প্রধান বলে দেবে পুরো পাড়ায় ওদের একঘরে করা হলো, ওদের বাড়ির সঙ্গে কেউ কোনো সম্পর্ক রাখবে না। কে পঞ্চায়েত প্রধানের এগেনস্টে গিয়ে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে আসবে? সেকেন্ডারি স্যাংশন যদি আমেরিকা লাগায়, পৃথিবীর বহু দেশ যারা আমেরিকার অনুগামী, বেশিরভাগ দেশ যে পাওয়ারে থাকে তারই অনুগামী হয়ে যায়। তারা নিজেদের জীবন বিপদে রেখে আপনার সঙ্গে এফটিএ করবে না বিজনেস করতে আসবে? আসবে না। পুরো পৃথিবী সরে যাবে ইন্ডিয়ার থেকে, ভয় পেয়ে, বাধ্য হয়ে। 3, ডিপ স্টেটকে আমেরিকা প্রচুর প্রচুর ফান্ডিং করে দেবে, যে নে দেখি কি করে। ইন্ডিয়া লড়াই করে যাচ্ছে ডিপ স্টেটের বিরুদ্ধে, যে এত ফান্ডিং করে দেবে ইন্ডিয়ার মাওবাদীদের, নক্সালাইটদের, এত অস্ত্র দিয়ে দেবে ওদের হাতের। আবার সেই ছত্তিশগড়, বিহার, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ মাওবাদীদের হাতে চলে যাবে। নর্থ ইস্টে এত অস্ত্র পাঠিয়ে দেবে, আর্মি পেরে উঠবে না। কাশ্মীরে এত অস্ত্র পাঠাবে, এত টাকা পাঠাবে, আর্মি পেরে উঠবে না। ইন্ডিয়ার ডিরেক্ট এনিমি হয়ে যাবে ইউএসএ। টেকনোলজি ব্যান যদি করে দেয় ইউএসএ, আমরা চলবো কি করে? আপনাকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভাবতে হবে, বাংলাদেশের মতো আকাশে উড়লে হবে না। জিততে গেলে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্ল্যান করতে হয় ঠান্ডা মাথায়। আজকে যদি গুগল বন্ধ হয়ে যায়, ইউটিউব বন্ধ হয়ে যায়, এমএস অফিস বন্ধ হয়ে যায়, কালকে ভারতবর্ষের কোনো অফিসে কাজ হবে? হবে না, না? তো আমরা তৈরি নই, আমরা রেডি নই। মহাভারতের যুদ্ধের আগে অর্জুনকে 12 বছরের জন্য কৃষ্ণ পাঠিয়েছিল, স্বর্গে যাও, বিভিন্ন দেবতার কাছ থেকে স্পেশাল স্পেশাল অস্ত্র নিয়ে এসো। যতক্ষণ না নিয়ে আসা হচ্ছে ততক্ষণ লাফিয়ে যুদ্ধ করব যেও না। পিতামহ ভীষ্ম আছে, গুরু দ্রোণ আছে, মহারথী কর্ণ আছে, উড়িয়ে দেবে। ওই যে অজ্ঞাতবাস পর্ব, ওই টাইমটাকে কাজে লাগাও, রেডি হও, তারপর যাও রেডি হয়ে। চিরকাল যুদ্ধের একটাই নিয়ম, রেডি হয়ে গেলে জিতবে, রেডি না হয়ে
কুঁয়ার তুমি করে জোশের মাথায় গেলে মার খাবে, মারা যাবে। স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত অর্জুনকে রেডি করে তবে পাঠিয়েছিল। এবং ইউএসএ এনিমি কান্ট্রিকে রেডি করে দেবে ইন্ডিয়ার এগেনস্টে। বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান সব জায়গায় টেরোরিস্ট হাব তৈরি করে ইন্ডিয়ার ওপর অ্যাটাক করিয়ে দেবে। কত আটকাবেন আপনি? আটকানোর জন্য কি আমরা রেডি? তো এই মুহূর্তে উপায় কি? এই মুহূর্তে উপায় বাংলা সিনেমার বিরতি 15 বছর পর। স্যার মানে এখনকার সিনেমা পাল্টে গেছে। আমাদের ছোটবেলায় সিনেমা হতো, পুরো জিওপলিটিক্স বুঝে যাবেন এখানে আপনি। প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক এইসবের সিনেমা হতো। কি হতো সেখানে? সেখানে বোকা নায়ক আর একটা কাজের কাজ দুটো দেখানো হতো। বোকা নায়ক কীরকম? প্রসেনজিৎ পুলিশকে বলতো, আমি এখানে একটা কথাও বলবো না, যা বলার কোর্টে গিয়ে বলবো। আর তা কোর্টে গিয়ে যখন বলবি, ওখানে বলছিস কেন কোর্টে গিয়ে বলবি? আর প্রসেনজিৎ যখন কোর্টে যেত, সেই বোম মারা হতো আর ও গাড়িটাকে এরম এরম করে নিয়ে যেত। বোমগুলো সব গাড়ির পাশে পাশে পড়তো, বেঁচে থাকতো প্রসেনজিৎ। বাস্তব জীবনে কিন্তু গাড়িতেই পড়বে। তো এরকম বোকামি করে কোনো লাভ নেই যে ইউএসএকে গিয়ে বলছেন আমি তো দেখে নেবো তোমাকে। তাহলে কাজের কাজ কি? কাজের কাজ কিছু বাংলা সিনেমায় দেখানো হতো যে তার বাবাকে হয়তো আততায়ীরা, দুষ্কৃতীরা বড়লোক খুন করলো, সেই ছেলেটা তখন পালিয়ে গেল। সেই ছেলেটা লড়তে গেল না যে আমিও লড়বো তোমার সঙ্গে, আমার বাবাকে মারলে। পালিয়ে গিয়ে তারপর স্ক্রিনে ভেসে উঠতো বিরতি 15 বছর পর। দিয়ে সেই ছেলেটা ফিরে আসছে, সে আইপিএস অফিসার, বড় পুলিশ অফিসার বা বড় উকিল, বড় কিছু হয়ে ফিরে এসে তখন প্রতিশোধ নিচ্ছে। এরকম সিনেমা দেখেছেন অনেক আপনারা। ওই 15 বছরে যে ছেলেটা কি করলো, ওই দৌড়াতে দৌড়াতে বড় হয়ে যেত মাঝে মধ্যে, মনে পড়ছে সিনেমাগুলো? ওটা কিন্তু দেখানো হতো না সিনেমায়। কারণ ওই 15 বছর স্ট্রাগেলের টাইম, দাঁতে দাঁত চেপে লড়াইয়ের টাইম। ওই সময় কোনো এক্সাইটিং কিছু নেই যেটা সিনেমায় দেখলে ভালো লাগবে। ওই সময় মারামারি হচ্ছে না, মারামারির জন্য তৈরি হচ্ছে। ইন্ডিয়ার এখন ওই 15টা বছর দরকার। তৈরি না হয়ে মারামারি করতে যাওয়া বোকামি। ইন্ডিয়ার এখন ওই 15টা বছর দরকার যেখানে সিনেমায় দেখানো হবে না কি হচ্ছে। 15 বছর পরের ইন্ডিয়া আমেরিকাকে বুঝে নিতে পারবে। আর এই 15টা বছরের জন্য আমাদের গ্রোথ স্পিড মারাত্মক চাই। ইন্ডিয়ার ইকোনমি বাড়াতে হবে, বিজনেস বাড়াতে হবে। টাকা বাড়লেই একের পর এক অস্ত্র বাড়বে, মিসাইল বাড়বে, টেকনোলজি বাড়বে। আমাদের ফল্ট লাইনগুলোকে আরও কমাতে হবে। মাওবাদী নক্সালাইট মুক্ত করে দিতে হবে। নর্থ ইস্ট আর মেনল্যান্ড ইন্ডিয়াকে পুরো কানেক্ট করে দিতে হবে। কাশ্মীরিদের যেন মনে হয় আমরা একেবারে 200% ভারতবাসী। রিলিজিয়ানের সব কিছু তুলে দিতে হবে। এদেশে যারা বাস করে সবাই হিন্দু, সবাই সনাতনী, জাতপাত সব তুলে দিতে হবে। যেন আমেরিকার কাছে কোনো ফল্ট লাইন না থাকে, যে ফল্ট লাইনটাকে আমেরিকা এক্সপ্লয়েট করতে পারে। আর তারপর হবে আসল লড়াই। বাস্তব এটা। এই মুহূর্তে অন্যতম দেশের গ্রোথের জন্য সমস্যা আনএমপ্লয়মেন্ট। আমি তো সব কিছু একা করতে পারবো না। স্কিল বাংলা টিম, আড্ডা 24/7 টিম একা করতে পারবে না। বাট আমরা আমাদের কাজটা দাঁতে দাঁত চেপে করে যাব। জানি না লাস্ট অবধি আমেরিকার সঙ্গে লড়াইতে পেরে উঠবো কিনা, আমরা গোটা দেশ হিসেবে সাকসেসফুল হব কিনা। সে তো আমাদের যারা বিপ্লবীরা লড়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সাকসেসফুল হয়নি তারা একদিনে। কিন্তু 190 বছরের লড়াইয়ের পর একদিন সাকসেসফুল হয়েছিলাম আমরা। তার আগে অনেক বলিদান ছিল। তারা বলিদানগুলো না দিলে একদিনে 1947 আসতো না। তো জানি না কবে সাকসেসফুল হওয়া যাবে, কিন্তু ভয় পেয়ে লড়াই তো ছেড়ে দিলে চলবে না। এবং মুখে বড় বড় বাতেলা নয়, একদম গ্রাউন্ড লেভেলে যেখানে কাজ করলে কাজ হবে সেখান থেকে আমরা কাজ করব। আনএমপ্লয়মেন্ট প্রথম কথা। দেশের গ্রোথ স্পিড বাড়াতে আনএমপ্লয়মেন্ট দূর করতে হবে। আর এটা আমরা মিশন নিয়ে নিচ্ছি। তাও পুরো ইন্ডিয়াতে আমরা পারবো না। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের আনএমপ্লয়মেন্ট আমরা দূর করব। কিভাবে? আপাতত 500 জনকে আমরা নিচ্ছি, যাদেরকে আড্ডা 24/7 যাদের মধ্যে অনেককে আমাদের কোম্পানিতে চাকরি দেওয়া হবে। কোন পোস্টে? এক্সাম কাউন্সেলর পোস্টে। এবং এই 500 জনের মধ্যে যারা ভালো করবে তাদেরকে আড্ডা 24/7 নিয়ে নেওয়া হবে। যারা অতটা ভালো করবে না, তাহলে স্যার তাদের কি হবে? 500 জনকেই ট্রেনিং দেওয়া হবে।
তারা ভারতবর্ষের অন্য কোনো না কোনো এডটেক প্ল্যাটফর্মে চাকরি পেয়েই যাবে, যদি পুরো কোর্সটা মন দিয়ে সে করে থাকে, ভালো করে শিখে থাকে। হ্যাঁ, কেউ বললো যে আমি শিখবই না, তাকে তো চাকরি পাওয়ানো আমার পক্ষে কেন, ভগবান এলেও সম্ভব নয়। বাট মোটামুটি শিখলে সারা ভারতবর্ষের কোনো না কোনো এডটেক প্ল্যাটফর্মে, এডটেক মানে যে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মগুলো আছে, সে চাকরি পেয়ে যাবে। আরে 500টার ওপর তো ইনস্টিটিউটই আছে অনলাইনে, তো আমরা তো 500 জনকে আপাতত চাকরি দেওয়ার কথা ভাবছি। আর এদের মধ্যে যারা ভালো করবে বেশিরভাগকে তো আড্ডা 24/7-এ আমাদের কোম্পানিতেই ধীরে 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 নিয়ে নেওয়া হবে। প্রথমে ইন্টার্নশিপ এবং তারপর ফুল টাইম। ইন্টার্নশিপ থাকে 3 মাসের। এবার এক্স্যাক্টলি কতজন খুব ভালো করবে, প্রথম মাসে কতজনকে, সেকেন্ড মাসে কতজনকে নেওয়া যাবে, সেটা তো ডিপেন্ড করছে তার স্কিলের ওপর, রিকোয়ারমেন্টের ওপর। বাট হ্যাঁ, 500 জনে 500 জনই পেয়ে যাবে কোনো না কোনো এডটেক প্ল্যাটফর্মে ঠিকভাবে ট্রেনিংটা নিলে। এটুকু তো করি, 500 জনের আনএমপ্লয়মেন্ট তো দূর করি। এবং 1 মাসে চাকরি। 23শে জানুয়ারি ট্রেনিং শুরু হবে, 7ই ফেব্রুয়ারি ট্রেনিং কমপ্লিট। 1 মাসে চাকরি মানে ট্রেনিং 1 মাসের না, ট্রেনিং তো 20 দিনের, 20 দিনও না, 2 সপ্তাহ, 2.5 সপ্তাহ। আজ 6ই জানুয়ারি, আজ থেকে 1 মাসে চাকরি, 7ই ফেব্রুয়ারি ট্রেনিং কমপ্লিট, 8ই ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট। এবং এর জন্য জাস্ট এইচএস পাস হলেই হবে, আহামরি আর কিছু দরকার নেই। গ্র্যাজুয়েশন হলে তো খুব ভালো কথা। অনলাইন ট্রেনিং হবে, বাড়িতে বসে নিজের ফোনের মাধ্যমে ট্রেনিং করতে পারবেন। ট্রেনিংয়ে শেখানো হবে কমিউনিকেশন স্কিল এবং সেলিং স্কিল। নেক্সট জেন সেলার্স আমাদের ট্রেনিং প্রোগ্রামের নাম। যে নেক্সট জেনারেশনের জন্য যেরকম সেলিং দরকার, সেলিং পিচ দরকার, মাইন্ডসেট দরকার, মেন্টালিটি দরকার, সেটা তৈরি করে দেওয়া হবে, কমিউনিকেশন স্কিল। ওকে, তো এর জন্য এটা আমার টিমের, আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার। আপনারা প্রত্যেকে এই মুহূর্তে আমার টিমকে ফোন করে নিন, আরও যা যা জানার আছে জেনে নিন। আপনাদের পরিবারে কেউ থাকলে, যে হয়তো এখনো চাকরি পায়নি, বেকার ছেলে বা মেয়ে পাশ করে বসে আছে, তাকে বলুন কল করতে। আপনাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব সার্কেলে আপনাদের পাঠাতে হবে, দায়িত্ব নিতে হবে। আজকে ভাবলে হবে না ওর সঙ্গে আমার রিলেশন খারাপ, ও আমার কাছের নয়। আজকে প্রত্যেক ভারতীয় যুদ্ধ করছে, এবং সেই যুদ্ধে কে পর কে আপন দেখলে হবে না, ভারতীয় মানেই আপন। তো শেয়ার করুন সকলের সঙ্গে। এবং এই টোটাল ট্রেনিং প্রোগ্রামের ফিস তো 6,250 টাকা এককালীন। আমি বলে রেখেছি যে প্রথম 100 জনের জন্য 4,500 টাকায় যাতে করে দেওয়া হয়, ফিসটাও যাতে অন্তত 1,500 বা 1,700 টাকা মতো কম নেওয়া হয়। এবং এখন যারা এনরোল করছে তারা 4,500 টাকাতেই এনরোল করতে পারছে। হ্যাঁ, প্রথম 100 জন কমপ্লিট হয়ে যাবে কয়েক ঘন্টার মধ্যে। তো ইমিডিয়েট ফোন করুন, যা যা জিজ্ঞেস করার আমার টিমকে ফোন করে আপনারা জিজ্ঞেস করে নিন এবং এনরোল করুন। আর আপনার তরফ থেকেও যদি আপনি কোনো বিজনেসম্যান হন, 5 জনকে চাকরি দিতে পারেন, করুন। যদি আপনি কোনো না কোনোভাবে কারোর চাকরির ব্যবস্থা করতে পারেন, করুন, যে যেখানে যেভাবে পারবেন। ভালো থাকবেন সকলে, জয় হিন্দ।